শেষ হলো মনোনয়নপত্র যাচাই, কাল থেকে আপিল। সংশ্লিষ্ট প্রার্থীগণ রিটার্নিং অফিসারের কার্যালয় হতে আদেশের কপি সংগ্রহ করে যথাযথ পদ্ধতিতে আপিল দায়ের করতে পারবেন। শেষ দিনেও বেশ কজন প্রার্থীর নমিনেশন বাতিল। এবারের ভোট বিএনপির দীর্ঘ আন্দোলনের ফসল বললেন নজরুল ইসলাম। আমরা স্বৈরাচারী সরকার, যেটা পরবর্তীতে ফ্যাসিবাদী সরকারে পরিণত হয়েছিল, সেই সরকারের পতন চেয়েছি, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা চেয়েছি। সিলেটে 2 মাজার জিয়ারত করে প্রচারে নামার প্রস্তুতি মির্জা ফখরুলের। দর্শক দেখছিলেন প্রধান শিরোনাম। এবারে জানাবো অন্যান্য শিরোনাম। গণতান্ত্রিক উত্তরণের পথ সুগম করার আহ্বান তারেক রহমানের। বেগম খালেদা জিয়ার সমাধিতে আজও শ্রদ্ধা নিবেদন। কারওয়ান বাজার ও ফার্মগেটে সড়ক অবরোধ, ধাওয়া পাল্টা ধাওয়া, যানবাহন চলাচল ব্যাহত, চরম ভোগান্তি। নিকোলা মাদুরোকে নিউইয়র্কের কারাগারে জিজ্ঞাসাবাদ, বিশ্বজুড়ে মুক্তির আহ্বান, নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক কাল। টি-20 বিশ্বকাপে ভারতের দল না পাঠানোর সিদ্ধান্ত বিসিবির। বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় খেলতে চায় বাংলাদেশ। স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি জান্নাতুল সাদিয়া। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে 300 আসনে জমা পড়া মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়েছে। ইতোমধ্যে কয়েকজন পরিচিত মুখ ও দলের শীর্ষস্থানীয় নেতাদের মনোনয়নপত্র বাতিল হওয়ায় চলছে নানা আলোচনা। এদিকে আগামীকাল 5 জানুয়ারি থেকে 9 জানুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে বলে জানিয়েছেন ঢাকা অঞ্চলের রিটার্নিং কর্মকর্তা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কার্যক্রম শেষ হয়েছে। সারা দেশের 300 আসনে রিটার্নিং কর্মকর্তাদের মাধ্যমে চলমান এই কার্যক্রম শেষে মনোনয়নপত্র বৈধ এবং বাতিল সংক্রান্ত চূড়ান্ত তথ্য প্রকাশ করেছে নির্বাচন কমিশন। যাচাই বাছাইয়ে ঢাকা 13 ও 15 আসনে মোট 20টি মনোনয়নের মধ্যে 8টি বাতিল করা হয়েছে, বৈধতা পেয়েছে 12টি মনোনয়ন। রোববার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের ইটিআই ভবনে ব্রিফিংয়ে এসব তথ্যের পাশাপাশি মনোনয়ন বাতিলের কারণ তুলে ধরেন ঢাকা জেলার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। ঢাকা 13 ও ঢাকা 15 আসনে মোট 8 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মনোনয়নপত্র বেসিক্যালি 1% ভোটারের গরমিল, সরকারি চাকরি হতে অবসর গ্রহণের 3 বছর অতিবাহিত না হওয়া, হলফনামার বিভিন্ন ত্রুটি, মনোনয়নপত্র যথাযথভাবে বিশেষ করে তৃতীয় অংশ পূরণ না করা ইত্যাদি কারণে মনোনয়নপত্র সমূহ বাতিল করা হয়েছে। পাশাপাশি 2 জন প্রার্থীর দলীয় মনোনয়ন সঠিক না থাকার কারণেও বাতিল করা হয়েছে। ইউনুস আলী জানান, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে সোমবার 5 থেকে 9 জানুয়ারি পর্যন্ত আপিল করা যাবে। মনোনয়নপত্র বাতিল বা গ্রহণ উভয়ের বিরুদ্ধে আপিলের বিধান রয়েছে নির্বাচন কমিশনে। আগামী 5 থেকে 9 জানুয়ারির মধ্যে বাতিল বা গ্রহণের বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রার্থীগণ রিটার্নিং অফিসারের কার্যালয় হতে আদেশের কপি সংগ্রহ করে যথাযথ পদ্ধতিতে আপিল দায়ের করতে পারবেন। প্রথা অনুযায়ী নির্বাচন কমিশন সচিবালয়ে বিশেষ এজলাস ও বুথ স্থাপন করা হয়েছে। সেখানে সিসি ও অন্যান্য কমিশনাররা আপিল শুনানি শেষে সিদ্ধান্ত দেবেন। গত 29 ডিসেম্বর পর্যন্ত সারা দেশে 300 নির্বাচনী এলাকায় মোট 2582টি মনোনয়নপত্র দাখিল করা হয়। সামিয়া মাহতাব রোজা, নিউজ 24, ঢাকা। শেষ দিনে চট্টগ্রাম 9 আসনে জামায়াতে ইসলামের প্রার্থী ডাক্তার AKM ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল করেছেন বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার। এদিকে কুড়িগ্রাম 3 আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিলকে কেন্দ্র করে রিটার্নিং কর্মকর্তার অফিসে উত্তেজনা সৃষ্টি হয়। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সারা দেশে শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রম।
চট্টগ্রাম ৯ আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী ডক্টর AKM ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার যাচাই বাছাই শেষে এই সিদ্ধান্ত ঘোষণা করেন। অন্যদিকে একই আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। হলফনামায় স্বাক্ষর না করাটা গুরুতর, তো সেই হিসাবে আপাতত আমরা আসলে আপনার মনোনয়নপত্র বাতিল করলাম। আপনি আমাদের নকল নিতে পারেন এবং কমিশনে আপনি আপিল দাখিল করতে পারেন। খুলনার 6টি আসনে ৩৫ জন প্রার্থীর মনোনয়ন বৈধ এবং ১১ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। রোববার দিনাজপুর ৫ ও ৬ আসনে ১৫ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে, আর ৩ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। এদিকে কুড়িগ্রাম ৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করাকে কেন্দ্র করে রিটার্নিং কর্মকর্তার অফিসে কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। অন্য কারো মাধ্যমে প্রভাবিত হয়ে অথবা ওনার যে জাস্টিস করার যে ওনার যে ইখতিয়ার ছিল এইটার থেকে উনি সরে গিয়ে উনি যেটা মাইন্ড নিয়েছিলেন উনি সেটা শুধুমাত্র আজকে ঘোষণা করেন। কুষ্টিয়ার 4টি সংসদীয় আসনে ২৭ জনের মনোনয়ন বৈধ ও ৬ জনের মনোনয়ন বাতিল করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। আমি মনে করি নির্বাচন এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে উৎসব মুখর পরিবেশে নির্বাচনের যে প্রক্রিয়া সেটা চলছে। যেই 6টি বাতিল করা হয়েছে এর মধ্যে 4টি ছিল স্বতন্ত্র। এই 4টি সহ মোট যে 6টি বাতিল করা হলো তাদের জন্য এটি হতাশ হওয়ার কিছু নেই। এদিকে ফেনী 2 আসনে 5 জনের মনোনয়ন বাতিল ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়াও মানিকগঞ্জের 3টি আসনে 9 জনের মনোনয়ন বাতিল হয়েছে। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আগামী 11ই জানুয়ারি পর্যন্ত আপিলের সুযোগ পাবেন। আপিল নিষ্পত্তি হবে 12 জানুয়ারি থেকে 18 জানুয়ারি পর্যন্ত, আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারের ভোট বিএনপির দীর্ঘ আন্দোলনের ফসল, এমনটি বলেছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রবিবার বিকেলে গুলশানে কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হিসাবে অবশ্যই বিএনপির রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু সেই কারণে আমরা নির্বাচন চাই নাই। আমরা দীর্ঘ 16 বছর ধরে আমরা স্বৈরাচারী সরকার, যেটা পরবর্তীতে ফ্যাসিবাদী সরকারে পরিণত হয়েছিল, সেই সরকারের পতন চেয়েছি, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা চেয়েছি। সিলেটের 2 মাজার জিয়ারত শেষে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। 7-8টা হবে ম্যাক্সিমাম, ক্লিয়ারেন্স হচ্ছে কিনা বা আপনার স্কুটিনি আউট হয়ে যাবে কিনা, সেই জন্য বিকল্প হিসাবে আমরা রেখেছি কয়েকটা। সেটা আপনার সমস্যা হবে না, এগুলো ঠিক হয়ে যাবে। আমি কাজ করে এই চ্যানেলগুলি প্রশ্ন আমরা দেখেছি যতগুলো নির্বাচনী হয়েছে সিলেট থেকে যে রেওয়াজ হয়েছে নির্বাচনী পরিকল্পনা বড় দূর করে থাকে। আপনার কথাটা আমি ঠিক বুঝতে পারিনি, আবার রিপিট করবেন কাইন্ডলি। বলেন। আমাদের সেই আমি কাজ করি চ্যানেলগুলি। আমরা দেখেছি যে সাধারণত বড় দলগুলো রাজনৈতিক যে দলগুলো রয়েছে সিলেট থেকে নির্বাচনী প্রচারণা একটা রেওয়াজ আছে, এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন উনি আসছেন দেশে 25 তারিখ সিলেট হয়ে গিয়েছেন। তারেক রহমান কি সিলেটে আসবেন এবং আসলে কবে উনি আসতে পারেন? আমরা আশা করি যে এবারও আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে সিলেট থেকেই তার নির্বাচনী প্রচারণা শুরু করতেন, আমাদের এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কিন্তু আমার মনে হয় যে আমরা 2-1 দিনের মধ্যেই তাকে আমরা চেয়ারম্যান করতে পারবো, কারণ অলরেডি আমাদের যেহেতু আমাদের চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেছেন, সুতরাং সেই জায়গায় অবশ্যই আমাদেরকে পূরণ করতে হবে। তিনি আমাদের প্রত্যাশা, সকলের প্রত্যাশা যে উনি সিলেট থেকেই তার নির্বাচনী প্রচারণা শুরু করবেন। সিলেটে কথা বলছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি ছিলাম সেখানে। এর আগে সিলেটে হযরত শাহজালাল ও হযরত শাহ পরানের মাজার জিয়ারত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার বিকেলে 3:30টার দিকে সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখান থেকে সরাসরি মাজার জিয়ারত করতে যান। ঠাকুরগাঁও 1 আসনে দলীয় মনোনয়ন পাওয়ার পর প্রচারে নামার আগে জেলাটিতে মাজার জিয়ারতে গেলেন তিনি। এ সময় সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নির্বাচনের আগ মুহূর্তেও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি তলানিতে আছে এমন উদ্বেগ যুক্তরাষ্ট্রকে অবহিত করেছে এনসিপি, জানিয়েছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। রবিবার বিকালে মার্কিন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে একথা জানান তিনি। আওয়ামী লীগের যারা এবং ছাত্রলীগের যারা গুন্ডারা, তাদের কাছে এখনো অবৈধ অস্ত্রগুলো রয়েছে, সেটাকে যে উদ্ধার করা সম্ভবপর হলো না। এই যে হাদি ভাইয়ের খুনিদেরকে এখনো গ্রেফতার করা সম্ভবপর হলো না। এই পুরো পরিস্থিতিটা একটা লেভেল প্লেইং ফিল্ড, একটা আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, সেটাকে আসলে সঠিক রাখতে পারবে কিনা, সেই ব্যাপারগুলোতে আমরা আমাদের কনসার্ন তাদের কাছে আমরা উপস্থাপন করেছি। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সহায়ক পর্যায়ে রয়েছে বলে মনে করেন সরকারের উপদেষ্টারা। আর তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, কেউ কেউ নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। সেসব পাশ কাটিয়ে দেশ নির্বাচনের দিকে এগোচ্ছে। আর উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, নিরপেক্ষ নির্বাচনের দায়িত্ব পালনে প্রস্তুত প্রশাসন। গুণে হিসেব করলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আছে আর মাত্র 1 মাস 8 দিন। শেষ হয়েছে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ, অর্থাৎ নির্বাচন আয়োজনে ব্যস্ত নির্বাচন কমিশন। সরকারের উপদেষ্টারা জানান, নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন। যদিও নির্বাচন নিয়ে নানা ধরনের অপপ্রচার চলছেই। এখনো পর্যন্ত পরিবেশ আমার কাছে গ্রহণযোগ্য বিবেচিত হচ্ছে। যে কাজগুলো করার কথা সেই কাজগুলো আমরা করে যাচ্ছি। রাজনৈতিক দলগুলো উৎসাহ নিয়ে নির্বাচনের কাজে অংশগ্রহণ করছে। কাজে পরিবেশ গ্রহণযোগ্য না এই কথাটা বলবো না, তবে একটা ন্যারেটিভ বা বলার মতো সুযোগ নেই। একটা ন্যারেটিভ করার চেষ্টা করা হচ্ছে যে না, এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা এই কারণে নির্বাচনটা শেষ পর্যন্ত হবে না, এটা মনে করার কোনো কারণই নেই। আমি তো মনে করি যে প্রশাসন এখানে সকল প্রস্তুতি নিচ্ছে। ইন্ডিভিজুয়াল সকলকে আমি যেহেতু চিনি না বলতে পারবো না, কিন্তু ইন জেনারেল আমি দেখছি যে সরকারের তরফ থেকে যে কমিটমেন্ট আছে, ফার্ম কমিটমেন্ট আছে যে নির্বাচনটা সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে যাতে হয় তার জন্য নিশ্চিত করার জন্য। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়ার কোনো সুযোগ নেই, তা আবারও পরিষ্কার করলেন তথ্য উপদেষ্টা। দল হিসেবে এই সংগঠনের বিচার কাজ চলছে, অন্যদিকে দেশ নির্বাচনের দ্বার প্রান্তে। এটাও বারবার স্পষ্ট করা হয়েছে যে বিচার কার্য শেষ না হওয়া পর্যন্ত তাদের রাজনৈতিক কার্যক্রম যেহেতু স্থগিত এবং নির্বাচনের কাজগুলো তো শুরু হয়ে গেছে, এগুলো তো এখন যাচাই বাছাই করে প্রার্থী তালিকা চূড়ান্ত হয়ে যাবে। কাজে এই প্রশ্ন তো এখন একটা অবাধ্য। এই সরকারের মেয়াদেই আগামী 1 মাসের মধ্যে সম্প্রচার অধ্যাদেশ পাশ হওয়ার আশা করছেন তথ্য উপদেষ্টা। অ্যাজ আই সেড, এটা প্রসেসটা অনেক লম্বা। আপনাকে একটা আইনের খসড়া করতে হবে, খসড়া একটা করে দেওয়া আছে সংস্কার কমিশনের রিপোর্টে। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণের পথ সুগম করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে গুলশানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এর আগে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর করেন সাইফুল হক। পরে কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। জানান, তারেক রহমান বলেছেন, রাজনৈতিক প্রতিযোগিতা ও বিতর্ক থাকবে, তবে তা যেন সহিংসতায় রূপ না নেয়। নির্বাচনে যাতে আমরা ঐক্যবদ্ধভাবে সেই নির্বাচনে যাতে আমরা অংশগ্রহণ করতে পারি এবং এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ যাতে একটা পরবর্তী নির্বাচিত সরকার, নির্বাচিত পার্লামেন্ট এবং একটা গণতান্ত্রিক অভিযাত্রা যাতে নিশ্চিত করা যায়, এটা নিয়ে আলোচনা হয়েছে। তিনি বললেন যে রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, বিতর্ক থাকবে, কিন্তু এটাকে কোনো ধরনের সহিংস, কোনো ধরনের একটা সংস্কৃতিতে যাতে না যায়, আমরা পুরো জাতিটাকে যাতে নতুন করে কোনো বিভাজিত না করি। সমাহিত করার 5 দিন পরও বেগম খালেদা জিয়ার সমাধিতে মানুষের আনাগোনা কমেনি। তীব্র শীত আর ঘন কুয়াশা উপেক্ষা করে শ্রদ্ধা জানাতে আসছেন বিএনপি নেতাকর্মী, ছাত্র, শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। করছেন কবর জিয়ারত ও দোয়া মোনাজাত। বেগম জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলবেন তারেক রহমান, এমনটাই প্রত্যাশা সবার।
তীব্র শীতে কুয়াশার চাদর ভেদ করে আসছে মানুষ। বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে জিয়া উদ্যানে ভিড় করছেন বিএনপি নেতাকর্মী সহ সাধারণ মানুষ। কেউ আসছেন দলে দলে, কেউ পরিবার সহ, আর কেউ আসছেন একাই। ফুল দিয়ে জানাচ্ছেন শ্রদ্ধা, করছেন দোয়া মোনাজাত, ফেলছেন চোখের পানি। আমাদের নেত্রী, আমাদের মা আমাদের ছেড়ে যে এত তাড়াতাড়ি চলে যাবে আমরা কিছুতেই বুঝতে পারিনি। উনি ইসলাম বিরোধী ছিল না, সবসময় ইসলামের কথাই বলতো, এটাই ওনার কাছে সবচেয়ে ভালো। ওনার মতো এত মায়া, নেতাকর্মীদের এত খোঁজ খবর রাখা, জানি না সামনে আমরা এরকম ছায়া তলে থাকতে পারবো কিনা। মহান রব্বুল আলামিন যত বেহেশতবাসীদের সাথে তাকে বেহেশতবাসীর স্বজন হিসেবে তাকে কবুল করে নেন। রবিবার সকালে জিয়া উদ্যানে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের নেতারা। জানান ফুলেল শ্রদ্ধা, করেন জিয়ারত। পরে সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খান বলেন, বেগম জিয়ার রাজনৈতিক আদর্শ ধারণ করে বেরিয়ে আসতে হবে বিদ্বেষের রাজনীতি থেকে। উনি এত অ্যাকোমোডেটিভ ছিলেন, ওনার মধ্যে কোনো হিংসা ছিলেন না, উনি কোনোদিন কোনো বাজে কথা বলেন নাই, কাউকে কোনোদিন কারো শত্রুতা করেন নাই। তো আমাদের পরবর্তী যে নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমরা ওনার মধ্যেও সেই জিনিসই দেখতে পাচ্ছি। তিনি দেশের মানুষের প্রতি খালেদা জিয়ার মমত্ববোধের কথা স্মরণ করেন। আপোষহীনভাবে নির্যাতন সহ্য করেও দেশ ছেড়ে যাননি উল্লেখ করে তিনি বলেন, দেশপ্রেমের এই অনন্য উদাহরণ থেকে তরুণ প্রজন্মকে শিক্ষা নিতে হবে। এই জেনারেশনকে বলবো যে এই জাতীয় মব সৃষ্টি না করে দেশের স্বার্থে সবাই এক হয়ে আপাতত দেশকে আমরা বাঁচাই। বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানায় ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ শিক্ষকদের একটি দল। তারাও খালেদা জিয়ার সহ্য করা অত্যাচার নির্যাতনের স্মৃতিচারণ করেন। বলেন, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, সবাই মিলে গড়ে তুলতে হবে খালেদা জিয়ার স্বপ্নের গণতান্ত্রিক বাংলাদেশ। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। সড়ক অবরোধের পর ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের রণক্ষেত্রে পরিণত হল রাজধানীর কারওয়ান বাজার ও ফার্মগেট এলাকা। রবিবার সকালে মোবাইল ফোন ব্যবসায়ী ও আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে এই ঘটনা ঘটেছে। আর এদিকে সহপাঠী হত্যার বিচারের দাবিতে ফার্মগেটে সড়ক অবরোধ করেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। আর এতে করে এলাকাটির সব দিকের যান চলাচল বন্ধ হয়ে যায়। মোবাইল ব্যবসায়ীদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের রণক্ষেত্রে পরিণত হলো রাজধানীর কারওয়ান বাজার এলাকা। NEIR চালুর প্রতিবাদে ও গ্রেফতার ব্যবসায়ীদের মুক্তির দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী সার্ক ফোয়ারা মোড় অবরোধ করেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। এতে আশপাশের রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান ব্যবহার করে পুলিশ। লাঠিপেটার পাশাপাশি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়, ছোড়া হয় টিয়ার গ্যাস। এক পর্যায়ে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশের পাশাপাশি সেনা ও র্যাব সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান। কয়েকজনকে আটকও করে পুলিশ। সারা দেশ থেকে এসছে, তাদের কোনো কন্ট্রোল নাই, কমান্ড নাই, ঠিক আছে, তাদের কোনো নেতৃত্ব নাই, ফলে তারা তাদের মতো করে যে যেদিক দিয়ে পারতেছে তারা এসে রাস্তায় বসতেছে এবং পুলিশের উপর আক্রমণ করতেছে। এদিকে সহপাঠী হত্যার বিচার দাবিতে ফার্মগেট মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। আমাদেরকে প্রশাসন কোনো অগ্রগতি দেখাচ্ছে না। আমরা 11 তারিখে আমরা রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানিয়েছি। অবরোধের কারণে ফার্মগেটের সব দিকের যান চলাচল বন্ধ হয়ে যায়। তাদের যে ভাইয়ের যে হত্যার বিচারটা সেটা কিন্তু আমরা এনশিওর করার চেষ্টা করছি যাতে করে তার জাস্টিসটা হয়। গত 6 ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজে সংঘর্ষের ঘটনা ঘটে। তখন মাথায় গুরুতর আঘাত পান সাকিবুল হাসান রানা। তিনি শিক্ষা প্রতিষ্ঠানটির উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। 10 ডিসেম্বর দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মাসুদ আলাবনী, নিউজ 24, ঢাকা। গুমের মহাকাব্যিক ব্যক্তি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার এমন পরিচয় তুলে ধরলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। গুম খুনের মামলাটিতে রবিবার অভিযোগ গঠনের ওপর রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়। এদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী মঙ্গলবার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে গুম, নির্যাতন ও হত্যার অভিযোগ সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে। 103 জনকে গুমের 3 অভিযোগে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেছে প্রসিকিউশন। পারসেপশনের বিচার হচ্ছে,
এই পারসেপশনের বিচার থেকে বের হওয়ার জন্য আমার কিছু প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলো আমি করেছি স্পেসিফিক করার জন্য। জিয়াউল হাসানের গুমের ও খুনের বিষয়ে ট্রাইব্যুনালে বিস্তারিত তুলে ধরেন চিফ প্রসিকিউটর। 3টা কাউন্টে 100 জনেরও বেশি মানুষকে তিনি গুম করে হত্যা করেছেন, নিজে উপস্থিত থেকেছেন, নিজ হাতে হত্যা করেছেন এবং অর্ডার দিয়ে তার অধীনস্থ সৈনিকদের দিয়ে এটা করিয়েছেন। এই রাষ্ট্র ব্যবস্থার প্রতি মানুষের অনাস্থা চলে আসবে যদি এইরকম নিষ্ঠুরতম খুনির বিচার না হয়। বাংলাদেশে গুম খুনের জন্য যদি একজন মানুষেরও বিচার করতে হয় সেটা হবে জিয়াউল হাসান। এছাড়া জুলাই আন্দোলন দমাতে সালমান এফ রহমান ও আনিসুল হকের আলাপের অডিও অস্বীকার করে বিদেশি প্রতিষ্ঠান দিয়ে পরীক্ষার আবেদন করেন তাদের আইনজীবী। আমার ক্লায়েন্ট বলেছেন যে এই ধরনের কোনো কনভারসেশন তাদের মধ্যে হয়নি, সেই কারণে আমরা একটা অ্যাপ্লিকেশন করেছিলাম যে এটা একটা ফরেনসিক এক্সামিনেশন অফ বিদেশি কোনো ল্যাবের মাধ্যমে। তো কোর্ট এই অ্যাপ্লিকেশনটা টেপ টু দ্য রেকর্ড রেখেছেন। তবে চিফ প্রসিকিউটর জানান নিশ্চিত হয়েই অডিও কথোপকথন আদালতে পেশ করা হয়েছে। বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ওনারা প্রমাণ করুক যে এটা ওনার কণ্ঠস্বর নয়। আমরা আমাদের দিক থেকে নিরঙ্কুশভাবে প্রমাণ করব যেটা ওনাদের কণ্ঠস্বর। সেটার ফরেনসিক টেস্ট হয়েছে, নানান ধরনের বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা হয়েছে, সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স পরীক্ষা নিরীক্ষা হয়েছে, সবকিছুর মাধ্যমে অকাট্যভাবেই প্রমাণিত হয়েছে এটা তাদের। মামলাটিতে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি 6 জানুয়ারি। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। এবার জেডএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং আর মনোবল হতে হয় স্পার্ক-জিরো। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। কক্সবাজার 4 আসনের বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে কাফনের কাপড় ও উড়ো চিঠি দিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। রবিবার দুপুরে ডাকযোগে চিঠিটি হাতে পান তিনি। চিঠিতে তারিখ দেয়া 23 ডিসেম্বর 2025। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিকে হুমকির বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে শাহজাহান চৌধুরীর সঙ্গে ফোনে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন সামনে রেখে সারা দেশে শুরু হচ্ছে যৌথ বাহিনীর অভিযান। অবৈধ অস্ত্র উদ্ধার, চিহ্নিত সন্ত্রাসী গ্রেপ্তার এবং নির্বাচন আচরণবিধি বাস্তবায়নই হবে অভিযানের মূল লক্ষ্য। রবিবার কক্সবাজারে এক সভায় এসব কথা জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এই যৌথ বাহিনীর অপারেশনটা যেন ইম্প্যাক্টফুল হয়, ভালো একটা ইম্প্যাক্ট তৈরি করে, মানুষের মাঝে যেন একটা আস্থার পরিবেশ তৈরি করে। এই নির্বাচন ভালো হতে হবে, সুষ্ঠু হতে হবে, গ্রহণযোগ্য হতে হবে, নিরপেক্ষ হতে হবে, নিরাপদ হতে হবে। ফের বাড়ল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম। জানুয়ারি মাসের জন্য 12 কেজি সিলিন্ডারে 53 টাকা বাড়িয়ে 1306 টাকা নির্ধারণ করা হয়েছে। রবিবার এই ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। সন্ধ্যা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে। ডিসেম্বর মাসে সবশেষ সমন্বয় করা হয় এলপি গ্যাসের দাম। সে সময় 12 কেজি সিলিন্ডারের দাম 38 টাকা বাড়ানো হয়। এবার আন্তর্জাতিক সংবাদ। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে নিউইয়র্কের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে মাদুরো ও তার স্ত্রীকে মুক্তির আহ্বান জানিয়েছে মালয়েশিয়া, চীন সহ বিশ্বের বহু দেশ। আর এই ইস্যুতে সোমবার জরুরি বৈঠকে বসবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। হামলা ও ফিল্ম স্টাইলে অভিযান চালিয়ে নিকোলা মাদুরোকে সস্ত্রীক বন্দির একদিন পার হলেও থমথমে পরিস্থিতি বিরাজ করছে ভেনেজুয়েলা জুড়ে। এরই মধ্যে দেশটির ক্ষমতায় যুক্তরাষ্ট্র থাকবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি কারাকাসের তেলের বাজার নিয়ন্ত্রণের কথাও জানান তিনি। এই অভিযানে আমাদের কোনো খরচ হবে না, কারণ মাটি থেকে যে অর্থ বেরিয়ে আসছে তা খুবই উল্লেখযোগ্য। তেল কোম্পানিগুলো এতে যোগ দেবে, তারা অর্থ ব্যয় করবে। এর মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশে অন্তর্বর্তীকালীন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মাদুরোর ঘনিষ্ঠ ডেলসি রদ্রিগেজ।
এ পরিস্থিতিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে নিউ ইয়র্কের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এমন খবর জানিয়েছে মার্কিন একাধিক গণমাধ্যম। যদিও এর আগে বেশ কয়েকবার মাদক কার্টেলের নেতা হওয়ার কথা অস্বীকার করেছেন মাদুরো। এদিকে মাদুরোকে আটকের ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এর পক্ষে বিপক্ষে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ভেনেজুয়েলা, যুক্তরাষ্ট্র ছাড়াও অনেক দেশে। এরই মধ্যে মাদুরো তার স্ত্রীকে মুক্তির আহ্বান জানিয়েছে মালয়েশিয়া, চীন সহ বিশ্বের বহু দেশ। ট্রাম্পের ভেনেজুয়েলার আক্রমণকে নির্লজ্জ সাম্রাজ্যবাদ বলে নিন্দা জানান যুক্তরাষ্ট্রের সিনেটর বার্নি স্যান্ডার্স। আর সার্বভৌম এক দেশের উপর মার্কিন আক্রমণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্ব ব্যবস্থার পতনের প্রমাণ দেয় বলে মন্তব্য করেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। অন্যদিকে সোমবার এ বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে ভেনেজুয়েলায় মার্কিন এ পদক্ষেপ একটি বিপজ্জনক নজির স্থাপন করেছে বলে জানান জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। আফরিন মৌ, নিউজ 24। নিরাপত্তা ইস্যুতে ভারতের টি-20 বিশ্বকাপে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। তবে বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় খেলতে চায় বাংলাদেশ দল। আর দিনভর নানা নাটকীয়তা শেষে রবিবার বিকেলে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট বোর্ড। বিসিসিআইয়ের হস্তক্ষেপে আইপিএলের দল কেকেআর থেকে বাদ দেওয়া হয় মোস্তাফিজুর রহমানকে। এই ঘটনায় দুই বোর্ডের মধ্যে সৃষ্টি হয় বৈরিতা। ক্রিকেট মাঠে লড়াইয়ের চেয়ে কখনো কখনো বড় হয়ে ওঠে সম্মান আর নিরাপত্তার প্রশ্ন। সেই বিবেচনায় ভারতের ভেন্যুতে বিশ্বকাপ ম্যাচ খেলতে না চাওয়ার অবস্থান লিখিতভাবে আইসিসিকে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। বোর্ড জানিয়েছে সাম্প্রতিক বাস্তবতা ও নিরাপত্তা সংক্রান্ত বিষয় বিবেচনায় নিয়ে ভারতের ভেন্যুতে বিশ্বকাপ খেলতে চায় না তারা। 24 ঘন্টা ধরে পর্যবেক্ষণ করা হয়েছে। এমন অবস্থায় বিশ্বকাপে খেলতে ভারত যাওয়া সম্ভব নয়। আইসিসির কাছে অনুরোধ, ভেন্যু যেন ভারতের বাইরে নেওয়া হয়। এই ইস্যু নিয়ে বোর্ড সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসিবি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বিসিবির অবস্থানের প্রতি সমর্থন জানান। আগামী ফেব্রুয়ারি মার্চে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হওয়ার কথা টি-20 বিশ্বকাপ। নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশের গ্রুপ পর্বের 4টি ম্যাচই হওয়ার কথা ছিল ভারতের মাটিতে। ক্রিকেটার, কোচিং স্টাফ ও গণমাধ্যম কর্মীদের কথা চিন্তা করে বিসিবির এমন সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় 2026 টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টাইগারদের নেতৃত্বে থাকছেন অভিজ্ঞ উইকেট রক্ষক ব্যাটার লিটন দাস। চমক হিসেবে সহ অধিনায়কের দায়িত্ব পেয়েছেন সাইফ হাসান। রবিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই স্কোয়াড ঘোষণা করে বিসিবি। ঘোষিত দলে জায়গা হয়নি উইকেট রক্ষক ব্যাটার জাকের আলী অনেকের। টপ অর্ডারে লিটন, সাইফের সঙ্গে আছেন তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। পেস আক্রমণে অভিজ্ঞতার পাল্লাই ভারী। দলের পেস ইউনিটে আছেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব। স্পিন বিভাগে লেগ স্পিনার রিশাদ হোসেনের সঙ্গে আছেন শেখ মেহেদি হাসান ও নাসুম আহমেদ। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।